বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। তো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন আমি আলোচনা করব ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ। সংবেদী অঙ্গের এটা কিন্তু আমার 4 নাম্বার ভিডিও। যদি 1 থেকে 3 নাম্বার ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এখন আলোচনা করা হবে 47 পৃষ্ঠা পাঠ 8, ত্বক ও ত্বকের যত্ন। অর্থাৎ আমাদের দেহ আবরণ এবং দেহ আবরণের যত্ন কিভাবে নিতে হয়, এই অংশের আলোচনার বিষয় হলো এটাই। আমরা শরীরের উপর দিয়ে পিঁপড়ে হেঁটে গেলে টের পাই। প্রত্যেকেই কিন্তু আমরা এই জিনিসটা টের পাই যে কোনো কিছু আমাদের শরীরের উপর দিয়ে হেঁটে গেলে কোনো জিনিস গরম না ঠান্ডা তা বুঝতে পারি। গরম ত্বকটাও কিন্তু আমরা অনুভব করতে পারি। কেউ তোমাকে ছুলে তাও বুঝতে পারো, এগুলো আমরা পারি অবশ্যই। এগুলো কে করে, কিভাবে ঘটে? চর্ম বা ত্বকের সাহায্যে এগুলো ঘটে। তা আমরা প্রত্যেকে এর উত্তরটাও জানি, চর্ম বা ত্বক অর্থাৎ আমাদের দেহ আবরণের মাধ্যমে এই জিনিসগুলো ঘটে। ত্বক বা চামড়া বা আমাদের দেহ আবরণ, যেসব অঙ্গ দিয়ে আমাদের দেহ গঠিত সেগুলো যাতে রোগ জীবাণু বা বাহিরের আঘাত থেকে রক্ষা পায় সেজন্য সমস্ত দেহ চামড়া বা ত্বক দিয়ে ঢাকা থাকে। এই ত্বকই হচ্ছে আমাদের দেহের আবরণ। তো আমরা এখান থেকে আমাদের ত্বক বা দেহ আবরণের সংজ্ঞাটা দিতে পারি, সাথে এখানে একটু কাজ দিয়ে আর কি সংজ্ঞাটা দেওয়া আছে। মানে আমাদের যেসব অঙ্গ দিয়ে আমাদের দেহ গঠিত সেগুলো যাতে রোগ জীবাণু বা বাহিরের আঘাত থেকে রক্ষা পায় সেজন্য সমস্ত দেহ চামড়া বা ত্বক দিয়ে ঢাকা থাকে। তাহলে চামড়া বা ত্বক দিয়ে আমাদের দেহটা ঢাকা থাকে কারণ কি? আমাদের দেহের যে অভ্যন্তরীণ ইন্টারনাল পার্টসগুলো আছে এই পার্টসগুলোকে রক্ষা করার জন্য বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে এবং বাহিরের আঘাত থেকে। তো এভাবে আমরা সংজ্ঞাটা দিয়ে দেবো। এখান থেকে কিন্তু চামড়া বা ত্বকের সংজ্ঞাটা আমাদের আসতে পারে। তো ত্বকের দুটি স্তর আছে, একটি উপচর্ম বা বহিত্বক এবং অন্যটি অন্তঃচর্ম বা অন্তত্বক। তো উপচর্ম হচ্ছে ত্বকের বাহিরের আবরণ। এই যে দেখো, আমরা যদি চিত্রের মাঝখানে একটু খেয়াল করি, এই অংশটুকু হলো উপচর্ম। তাহলে উপচর্মটা কিন্তু ত্বকের বাহিরের আবরণ। হাতের তালু ও পায়ের তালুর চামড়া বা ত্বক পুরু অর্থাৎ মোটা। পুরু শব্দের অর্থ কি? মোটা। এই হাতের এবং পায়ের তালুর ত্বক কিন্তু মোটা। আবার ঠোঁটের চামড়া বা ত্বক হলো পাতলা। এক এক জায়গার ত্বকটা এক এক রকম। এ উপচর্ম থেকে লোম, চুল ও নখের উৎপত্তি হয়। আমাদের যে লোম হয় দেহে এবং মাথার যে চুলগুলা, এই চুলগুলাও, আর আমাদের হাত পায়ের যে নখ, এই নখগুলোর উৎপত্তি হয় মূলত কিন্তু এই উপচর্ম থেকে এদের উৎপত্তি। উপচর্মে লোমকূপও রয়েছে। আমরা দেখি চিত্রে যে এইখান থেকে এই পর্যন্ত উপচর্ম, তাই না? উপচর্মে দেখো যে লোমকূপ রয়েছে, এই যে এখানে রয়েছে কি লোমকূপ। অন্তঃচর্ম বা অন্তত্বক, অন্তত্বকে রয়েছে রক্তনালী ও স্নায়ুকোষ। এই যে উপচর্মের পরে এই অংশটুকু কিন্তু অন্তত্বক, তাই না? এই অন্তত্বকে কি কি আছে বলা হচ্ছে যে রক্তনালী এবং স্নায়ু। তো রক্তনালীটা আমরা দেখতেছি যে এগুলো এই যে আঁকা বাঁকা এখানে যা আছে এগুলো হলো রক্তনালী। তো স্নায়ু কি? অনুভূতিবাহী নালিকা হলো তো মূলত স্নায়ু। তো এই স্নায়ুটাও কিন্তু থাকে কোথায়? এই অন্তঃচর্মে। এছাড়াও রয়েছে লোমের মূল, ঘর্মগ্রন্থি, তেল গ্রন্থি, শ্বেতগ্রন্থি। তাহলে আমরা কি বুঝলাম যে অন্তঃচর্ম বা অন্তত্বকে আমাদের থাকে কি? রক্তনালী, স্নায়ুকোষ, এরপর থাকে লোমের মূল, ঘর্মগ্রন্থি, শ্বেতগ্রন্থি, তেল গ্রন্থি, শ্বেতগ্রন্থি ইত্যাদি। লোমহীন স্থানে অর্থাৎ করতল ও পদতলে শ্বেতগ্রন্থির সংখ্যা বেশি থাকে। তো শ্বেতগ্রন্থির সংখ্যা কোথায় বেশি থাকে? হাতের তলায় এবং পায়ের তলায়। করতল মানে হচ্ছে হাতের তল আর পদতল মানে হচ্ছে পায়ের তলা। তো এরপর আছে ত্বকের সাধারণ কাজ। ত্বকটা আমাদের কি ধরনের কাজ করে? দেহের ভিতরের কোমল অংশকে বাইরের আঘাত, ঠান্ডা, গরম, রোদ ইত্যাদি থেকে রক্ষা করে। এটা আমরা সকলেই জানি। দেহে রোগ জীবাণু ঢুকতে বাধা দেয়, ঘাম বের করে দিয়ে শরীর ঠান্ডা ও সুস্থ রাখে, দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয়, সূর্যরশ্মি থেকে দেহকে রক্ষা করে। এই ছিল মোটামুটি ত্বকের কাজ। এরপর হলো ত্বকের যত্ন। ত্বক আমাদের দেহের বাহিরের আবরণ তৈরি করে। ত্বকের যত্ন নিতে হলে যা করা দরকার তা হলো নিয়মিত গোসল করা। নিয়মিত গোসল করলে ত্বক বা চামড়ার সংক্রমণ, খুশকি, চুলকানি ইত্যাদি সমস্যা এড়ানো যায়।
অন্যের ব্যবহার করা তোয়ালে ব্যবহার করা উচিত নয়। 2-1 দিন পর পর নিজে ব্যবহৃত তোয়ালে বা গামছা গরম পানি ও সাবান দিয়ে পরিষ্কার করা। 2-1 দিন পর পর এই নিজের ব্যবহৃত তোয়াল গামছা গরম পানি দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে। ত্বকে কোনো রকম রোগ যেমন খোসপাঁচড়া, দাঁত তো দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার মলম ব্যবহার করা যাবে না। তো খোসপাঁচড়াটা আমরা চিনি, দাঁতটাকে আমরা সাধারণত দাউদ বলি। তো এখানে একটা কাজ আছে, মডেল বা চার্ট দেখে ত্বকের চিত্র অঙ্কন করো। আমরা যে ত্বকের চিত্রটা আছে এভাবে একটা ত্বকের চিত্র অঙ্কন করব এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। এর বিভিন্ন অংশ চিত্রের মতো করে চিহ্নিতকরণ করব, যে এখানে যে চিত্রটা আছে ঠিক সেম ভাবে আমরা এই কাজটা করব। তো এই অধ্যায়ে আমরা যা শিখলাম, চোখের লেন্স দ্বিউত্তল, এটা আমরা জানছি। সিলিয়ারি পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে লেন্স বাঁকাতে, গোল ও চ্যাপ্টা করতে পারে। তো সিলিয়ারি পেশিগুলোর সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু লেন্স বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করতে পারে, কারণ মেইনলি লেন্সটা কিন্তু সিলিয়ারি পেশি দ্বারাই আটকানো থাকে। আইরিশ পেশি সংকোচনের মাধ্যমে পিউপিল ছোট বড় করা যায়। তাহলে কি আইরিশের যে পেশি আছে এই পেশির সংকোচনের মাধ্যমে পিউপিলের আকারটাকে কি ছোট বড় করা যায়। তো এই ছিল এখনকার ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।